শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে। আজকে হচ্ছে বায়োলজি ক্লাস নিচ্ছি আমি। তোমাদের গত ক্লাস কেমিস্ট্রি ক্লাসটা নিয়েছিলাম, আর আজকে বায়োলজি ক্লাস। আজকে হচ্ছে নবম অধ্যায়। আমরা আজকে নতুন ক্লাস শুরু করব। বাস্তুতন্ত্র গত ক্লাসে শেষ হয়ে গিয়েছে, আজকে আমরা নতুন ক্লাস শুরু করছি। নবম অধ্যায় দৃঢ়তা প্রদান এবং চলন। এই চ্যাপ্টারে অনেক কিছু আছে আলোচনা করার। এইখানেও আমি একদিনে এটা কমপ্লিট করতে পারবো না, এই জন্য চ্যাপ্টারটাকে আমি দুটো ক্লাসে ডিভাইড করে নিয়েছি। আমরা আজকে পড়বো হচ্ছে কঙ্কালতন্ত্র, মানব কঙ্কালের পরিচিতি, কঙ্কালের ভূমিকা, যে আমাদের শরীরে কঙ্কাল কি ভূমিকা পালন করছে, তারপর হচ্ছে অস্থি, তরলাস্থি এবং অস্থিসন্ধি, এগুলো সম্পর্কে আজকে আমরা পড়বো। প্রথমে আমরা চ্যাপ্টারের নামটা একটু ডিসকাস করি। প্রথমে আছে কি দৃঢ়তা প্রদান এবং চলন। চলন বলতে কি বুঝি? চলন মানে হচ্ছে চলাফেরা, স্বাভাবিক চলাফেরা। প্রাণী যে স্বাভাবিক এক স্থান থেকে অন্য স্থানে যায়, কারো সাহায্য লাগছে না। আমি যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, বাসা থেকে স্কুলে যাচ্ছি, তোমরা যেমন বাসা থেকে স্কুলে আসছো, মার্কেটে যাচ্ছ, বা তোমাদের আত্মীয় স্বজনের বাসায় যাচ্ছ, অর্থাৎ যে কোনো জায়গায় যাওয়া, অর্থাৎ স্থান পরিবর্তন, এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া, সেটাই হচ্ছে স্বাভাবিক যে মুভমেন্টটা, সেটাই হচ্ছে কি চলন। আর দৃঢ়তা প্রদান কি? দৃঢ়তা প্রদান, এই যে আমি দাঁড়িয়ে আছি, আমাকে যে কঙ্কালটা দাঁড়িয়ে রাখতে সাহায্য করছে। যদি আমার কঙ্কালতন্ত্র না থাকতো, আমার মেরুদণ্ড না থাকতো, আমি কি করতাম? এভাবে দাঁড়িয়ে থাকতে পারতাম। তো দৃঢ়তা প্রদান মানে হচ্ছে কঙ্কালতন্ত্রটা আমাদের যে দাঁড়িয়ে থাকার যে ব্যালেন্সটা দিচ্ছে, সেটাই হচ্ছে দৃঢ়তা প্রদান। তো আমরা এই চ্যাপ্টারে কঙ্কাল কিভাবে আমাদের দৃঢ়তা প্রদান করছে, কঙ্কালের মাধ্যমে আমাদের দেহে কিভাবে বিভিন্ন ধরনের পদার্থ সঞ্চিত অবস্থায় থাকছে, বা লোহিত রক্তকণিকা কিভাবে তৈরি হচ্ছে, আবার হচ্ছে আমরা চলনে কঙ্কালের কি ভূমিকা, এগুলো সম্পর্কে আমরা ডিটেলস পড়বো এই চ্যাপ্টারে। প্রথমে হচ্ছে কঙ্কাল তন্ত্র বলতে কি বুঝি। আমরা আগে বলেছিলাম তন্ত্র মানে কি? তন্ত্র মানে হচ্ছে কিছু অঙ্গের সমষ্টি। যখন কোনো অঙ্গ, আমরা যেমন রেচন তন্ত্র করেছি, রেচন প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা রেচন তন্ত্র করেছি, শ্বসন প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা শ্বসন তন্ত্র করেছি। শ্বসন কার্যে যেসব অঙ্গ পার্টিসিপেট করে, সেগুলোকে আমরা কি বলছি? শ্বসন তন্ত্র। সবগুলো অঙ্গকে একত্রে আমরা বলছি কি? তন্ত্র। তাহলে কঙ্কালতন্ত্র বলতে কি বুঝি? কঙ্কালতন্ত্র বলতে আমরা বুঝি আমাদের শরীরে যে অস্থি এবং তরুণাস্থি গুলো রয়েছে, ওগুলো নিয়ে, যে মেরুদণ্ড, অস্থি, তরুণাস্থি সবকিছু রয়েছে, এগুলো নিয়ে আমাদের কঙ্কালতন্ত্র গঠিত। অর্থাৎ সব ধরনের অস্থি, সব ধরনের তরুণাস্থি কিংবা অস্থি সন্ধি অথবা মেরুদণ্ড, সবকিছু সমন্বয় হচ্ছে আমাদের কঙ্কালতন্ত্র গঠিত। 206টি অস্থি নিয়ে মানব কঙ্কাল গঠিত। আমাদের দেহে 206টি অস্থি রয়েছে। বাচ্চাদের ক্ষেত্রে এই অস্থির পরিমাণটা বেশি, কারণ বাচ্চারা কিন্তু কি হয়, একটু নরম প্রকৃতির হয়, তাদেরকে খুব সাবধানে নিতে হ্যান্ডেল করতে হয়, তাদের অস্থির পরিমাণ বেশি হয়। আস্তে আস্তে বড় হতে হতে অস্থিগুলো একটা আরেকটার সাথে কি হয়, জয়েন্ট হয়ে গিয়ে তোমার সেই 206টাতে এসে স্টপ হয়। অর্থাৎ একজন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে 206টি অস্থি রয়েছে। এখন আমরা মানব কঙ্কালের কঙ্কালতন্ত্রকে আবার কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বহিঃকঙ্কাল আর একটা হচ্ছে অন্তঃকঙ্কাল। বহিঃকঙ্কাল কি কি? বহিঃকঙ্কাল হচ্ছে আমাদের যে বাইরের অংশগুলো, যেমন হচ্ছে আমাদের নখ কাটলে আমরা কিন্তু ব্যথা পাই না, কারণ এখানে নার্ভ নাই। এটা হচ্ছে বহিঃকঙ্কাল। চুলও কিন্তু বহিঃকঙ্কালের একটা অংশ। নখ, চুল, এগুলো হচ্ছে বহিঃকঙ্কাল। আর অন্তঃকঙ্কাল কি? অন্তঃকঙ্কাল হচ্ছে আমাদের শরীরের যে ভেতরে অস্থি এবং তরুণাস্থি রয়েছে, সেগুলো হচ্ছে অন্তঃকঙ্কাল। এই হচ্ছে কঙ্কালতন্ত্রের প্রকারভেদ। এখন আমরা কঙ্কালতন্ত্রের পরিচিতি সম্পর্কে পড়বো। আমি একটা আউটলেট এঁকেছি, আমাদের বইয়ে সুন্দর একটা ছবি দেওয়া আছে, সম্ভবত পেজ নাম্বার কত, একটু দাঁড়াও, পেজ নাম্বার হচ্ছে 192, 9.01। অর্থাৎ প্রথম যে চিত্রটা দেওয়া আছে, যেহেতু আমাদের এটা নবম অধ্যায়, তো আমাদের টেক্সট বুকে 9.01 যে চিত্রটা আছে, সেখানে আমার এই অস্থিগুলো সম্পর্কে চিত্র দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমি যে তোমাদেরকে একটু মুখে মুখে বলছি। প্রথমে হচ্ছে করোটি। আমাদের মানব কঙ্কাল, আমাদের দেহের প্রথম পার্টটা হচ্ছে কি? করোটি, অর্থাৎ মাথা। এই মাথার একটু পর্যন্ত, এটাকে আমি কি বলছি? করোটি বলছি। তো করোটির উপরের পার্টটা, যেখানে আমার চুল আছে, এই যে একটু পর্যন্ত মাথার যে উপরের অংশটা, সেটাকে আমরা বলছি কি? করোটিকা, তাই তো? তারপর হচ্ছে ম্যাক্সিলা। ম্যাক্সিলা কোনটা? এই অংশটা হচ্ছে ম্যান্ডিবল, চোয়ালের অংশটা হচ্ছে ম্যান্ডিবল, আর চোয়ালের ঠিক উপরের এই অংশটা হচ্ছে ম্যাক্সিলা। করোটিকা, ম্যাক্সিলা, আর হচ্ছে নিচের চোয়ালের অংশটা হচ্ছে ম্যান্ডিবল। এই হচ্ছে আমার করোটি। তারপর হচ্ছে হিউমারাস।
হিউমেরাস হচ্ছে আমার হাতের এই অংশ থেকে, এখান থেকে শুরু করে একটু পর্যন্ত হচ্ছে হিউমেরাস। অর্থাৎ আমি যে কনুইটাকে আমি কি করছি, সঞ্চালন করছি, মুভ করছি। অস্থিগুলো হচ্ছে নরম যোজক কলা, যাতে আমি নিজে মতো করে সঞ্চালন করতে পারি। তো আমার হাতের পুরো অংশটা, অর্থাৎ কনুইয়ের আগ পর্যন্ত, উপর থেকে কনুইয়ের আগ পর্যন্ত অংশটা হচ্ছে কি হিউমেরাস। তারপর হচ্ছে বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জরে কি কি আছে? স্টার্নাম আছে, পশুক আছে। আমাদের বক্ষপিঞ্জরে কিছু কি থাকে, আমরা যখন এক্স-রে করি তখন আমরা দেখতে পাই কিছু রে দেখতে পাই এই ধরনের। আমাদের এক্স-রে রিপোর্ট যখন আমাদের বুকের এক্স-রে করা হয় তখন কিন্তু আমরা এই ধরনের একটা চিত্র দেখতে পাই। তো এটা হচ্ছে পশুকা, যেগুলো রে গুলো দেখতে পাই সেগুলো হচ্ছে পশুকা, আর যেখানে এসে মিলিত হয় পশুকা গুলো, ওই জায়গাটাকে আমরা বলছি কি স্টার্নাম। তারপর হচ্ছে ফিমার। ফিমার হচ্ছে আমার কোমরের নিচ থেকে হাঁটুর আগ পর্যন্ত অংশটা হচ্ছে কি ফিমার। এরপর হচ্ছে মেরুদণ্ড, আমার পিঠের অংশটাকে বলা হচ্ছে মেরুদণ্ড। মেরুদণ্ডের মধ্যে কি কি অংশ আছে? কশেরুকা আছে, পিউবিস আছে, স্যাক্রাম আছে, কক্সিস আছে এবং ইলিয়াম আছে। এই মেরুদণ্ডের চিত্রটা কিন্তু আমাদের বইয়ে দেওয়া আছে, সেটা আমি বাইরে থেকে তোমাদেরকে এক্সপ্লেন করতে পারছি না, তোমরা বইয়ের চিত্রটা একটু দেখে নিবে। তারপর হচ্ছে হাতের যে অস্থি, আমরা বলেছি কনুইয়ের আগ পর্যন্ত, এই অংশটা হচ্ছে কি কনুই পর্যন্ত হচ্ছে আমাদের হিউমারাস। তাহলে কনুই থেকে শুরু করে আঙ্গুল পর্যন্ত এই অংশগুলোর নাম কি? যেমন আমাদের হাতে দেখো দুটো হাড় কিন্তু আছে, এদিকে একটা হাড় দেখা যাচ্ছে কিনা জানি না, এখানে একটা হাড়, তোমাদের সবার হাতে কিন্তু দুটো অংশ আছে। তো একটার নাম হচ্ছে রেডিয়াস, আর একটার নাম হচ্ছে কি আলনা। এই জন্য এই হাতের কনুইয়ের নিচ থেকে একটু পর্যন্ত অংশটাকে বলা হচ্ছে কি রেডিয়াস আলনা। একটা হাড়ের নাম রেডিয়াস, আর একটা হাড়ের নাম হচ্ছে আলনা। তারপর এই জায়গাতে গিয়ে, অর্থাৎ হাতের এই অংশটাতে গিয়ে, সেখানে আমার কি আছে? কার্পাল। এই অংশটাকে বলা হচ্ছে কার্পাল। কার্পাল থেকে শুরু করে আঙ্গুলের আগ পর্যন্ত অংশটা হচ্ছে মেটাকার্পাল। আর আঙ্গুলগুলো, হাতের আঙ্গুল হোক পায়ের আঙ্গুল হোক, দুটোকে বলা হচ্ছে কি ফ্যালাঞ্জেস। ঠিক তেমনি আবার পায়ের ক্ষেত্রে আমরা বলেছি হাঁটুর আগ পর্যন্ত অংশটা হচ্ছে ফিমার। তাহলে হাঁটু থেকে নিচ পর্যন্ত অংশটার নাম হচ্ছে কি টিবিয়া ফিবুলা। ওখানে আমার দুটো হাড় আছে, একটা নাম হচ্ছে টিবিয়া আর একটা নাম হচ্ছে ফিবুলা। আর যে হাঁটুর যে সঞ্চালনশীল যে গোল অংশটা আছে, আমরা যখন হাঁটু গেড়ে বসি বা হাঁটু বোটে বসি তখন একটা কোটর আকৃতির জিনিস বের হয়ে থাকে, ওই অংশটাকে বলা হচ্ছে কি প্যাটেলা। তো প্যাটেলার পরে শুরু হচ্ছে টিবিয়া এবং ফিবুলা। প্যাটেলার পর থেকে শুরু হচ্ছে, একদিকের হাড়টাকে বলা হচ্ছে টিবিয়া, আরেক দিকের হাড়টাকে বলা হচ্ছে ফিবুলা। তোমরা চিত্রগুলো যখন দেখবে একদম ম্যাচ করে নিতে পারবে আমার কথার সাথে। তারপর টার্সাল। টার্সাল হচ্ছে ঠিক হাতে যে অংশটা আমি বলেছিলাম, কি বলেছিলাম? কার্পাল। পায়ের ওই অংশটা হচ্ছে টার্সাল, আর হাতের যেটা মেটাকার্পাল সেটা পায়ে গিয়ে হয়ে যাবে কি মেটাটার্সাল। আর আঙ্গুল তো হচ্ছে কি ফ্যালাঞ্জেস, সেটা হাতের আঙ্গুল হোক বা পায়ের আঙ্গুল হোক, সেটা হচ্ছে কি ফ্যালাঞ্জেস। এই হচ্ছে আমাদের মোট মানব কঙ্কালের একটা আউটলাইন, জাস্ট বাইরের একটা পরিচিতি। এই নেক্সট আমরা যাব কি কঙ্কালের ভূমিকা কি, আমাদের শরীরে কঙ্কাল কি কি ভূমিকা পালন করে। আমি কিন্তু প্রথমেই বলে ফেলছি, আমার কথার মধ্যে কিছুটা কিন্তু উঠে এসেছিল কঙ্কালের ভূমিকা কি। কঙ্কাল আমাদের কি করে? প্রথমত হচ্ছে কঙ্কাল আমাদের দেহের কাঠামো প্রদান করে। দেহের কাঠামো প্রদান করে। কঙ্কাল যদি না থাকতো তাহলে আমরা একটা সুনির্দিষ্ট আকৃতি পেতাম না। তাহলে কঙ্কাল তন্ত্রের কঙ্কালের ভূমিকা কি? কঙ্কালের ভূমিকা হচ্ছে দেহকে একটা নির্দিষ্ট আকৃতি প্রদান করা। 2 নম্বর হচ্ছে দেহকে দৃঢ়তা প্রদান করা। দেহকে দৃঢ়তা প্রদান করা। একটা নির্দিষ্ট আকৃতি দেওয়ার পরে আমরা যে দাঁড়িয়ে থাকতে পারছি, কিংবা দৃঢ়তা প্রদান এবং চলন একসাথে লিখে ফেলি। কঙ্কাল দেহকে দৃঢ়তা প্রদান করে এবং চলনে সাহায্য করে। ওই যে আমরা যে আমি তোমাদের সামনে যে দাঁড়িয়ে আছি ক্লাস নিচ্ছি, এটাও কিন্তু কঙ্কাল তন্ত্রের জন্য। তো আমাদের দেহকে একটা সুনির্দিষ্ট আকৃতিতে প্রদান করছে, সাথে আমাদেরকে নির্দিষ্ট আকৃতির সাথে আমরা যে কাজ করতে চাচ্ছি সেই কাজটা করার জন্য আমরা যাতে করতে পারি, তো সেভাবে আমাদেরকে সাহায্য করছে। আমি দাঁড়িয়ে থাকতে চাইলে দাঁড়িয়ে থাকছি, কিংবা বসতে চাইলে বসতে পারছি। একটা নির্দিষ্ট দৃঢ়তা প্রদান করছে এবং এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য চলনে সাহায্য করছে। নেক্সট হচ্ছে দেহে লোহিত রক্তকণিকা উৎপাদন করে।
লোহিত রক্তকণিকা উৎপন্ন করে। আমাদের যে অস্থি এবং তরুণাস্থি রয়েছে, অস্থি এবং তরুণাস্থির মধ্যে যোজক কলা থাকে। যোজক কলা বলতে কি বুঝি? যোজক কলা বলতে আমরা বুঝি, আমরা কিন্তু সেকেন্ড চ্যাপ্টারে পড়েছি, যেখানে আমরা টিস্যু কলা চ্যাপ্টারটা ছিল সেখানে আমরা পড়েছি যোজক কলা হচ্ছে যেখানে আমার মাতৃকার পরিমাণ বেশি থাকবে, ম্যাট্রিক্সের পরিমাণ বেশি থাকবে, কিন্তু কোষের পরিমাণটা কি থাকবে? কম থাকবে। তাহলে ওই যে মাতৃকার রক্ত হচ্ছে কি এক ধরনের তরল যোজক কলা। তো রক্তের মধ্যে রেড ব্লাড সেল বা রোহিত রক্তকণিকা উৎপন্ন করে কারা? অস্থি এবং তরুণাস্থি। তাহলে কঙ্কালতন্ত্র আমাদের দেহে রোহিত রক্তকণিকা তৈরি করে। নেক্সট হচ্ছে বিভিন্ন রাসায়নিক পদার্থ সঞ্চয় করে রাখে। সঞ্চয় বা জমা করে রাখে। কি কি আছে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, এই রাসায়নিক পদার্থগুলো আমাদের শরীরে সঞ্চয় করে রাখে কে বা জমা করে রাখে কে? কঙ্কালতন্ত্র। অস্থি এবং তরুণাস্থির মধ্যে এগুলো জমা থাকে এবং আমাদের শরীরের প্রয়োজন অনুসারে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। তো যখন আমাদের বয়সটা 40 প্লাস হয়ে যায় বা 50 প্লাস হয়ে যায়, আস্তে আস্তে আমাদের শরীরে কি শুরু হয়? অপচিতি শুরু হয়, অর্থাৎ ভাঙন শুরু হয়। তখন আমাদের শরীরে আস্তে আস্তে ক্যালসিয়ামের পরিমাণটা কমতে থাকে। এই জন্য দেখা যায় বয়স্কদের ক্ষেত্রে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বেশি খেতে বলে, অথবা কি করতে বলে? ক্যালসিয়াম ট্যাবলেট খেতে বলে। আস্তে আস্তে আমাদের হাড় ক্ষয় হতে থাকে এবং এই যে হাড় যদি ক্ষয় হয়ে যায় তাহলে হাড়ের মধ্যে যে রাসায়নিক পদার্থগুলো সঞ্চিত থাকে সেই পদার্থগুলো কমে যাবে। এই জন্য আমাদের কি দেখা যায়? এই যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বা আয়রনের ঘাটতি দেখা যায়। তো যতই বয়স হতে থাকে, যখন আমাদের এই শরীরে এই জিনিসগুলোর ঘাটতি দেখা যায়, আমাদেরকে সাপ্লিমেন্টারি ফুড খেতে হয়। তো এই হচ্ছে আমাদের কি কঙ্কালের ভূমিকা। তো এখন কঙ্কালের মধ্যে কি কি আছে? কঙ্কালের মধ্যে আমার মেইন আছে হচ্ছে অস্থি এবং তরুণাস্থি। অস্থি এবং তরুণাস্থি কি আমাদের বইয়ের ডিটেলস একটা অস্থি এবং তরুণাস্থি সম্পর্কে অনেক কিছু লেখা আছে। অস্থি কি নিয়ে গঠিত, তরুণাস্থি কি নিয়ে গঠিত, অস্থিতে কি কি থাকে, তরুণাস্থিতে কি থাকে, এগুলো লেখা আছে। তো আমি তোমাদের সুবিধার্থে অস্থি এবং তরুণাস্থির কয়েকটা পার্থক্য লিখে দিচ্ছি। তো আমি এটা মুছে দিচ্ছি। অস্থি এবং তরুণাস্থির পার্থক্যটা তোমাদের সুবিধার্থে লিখে দিচ্ছি, আর তোমরা বাকিটা পড়ে নিবে। আমি হয়তো পার্থক্য কয়েকটা লিখতে পারবো, 5-6টা পার্থক্য লেখার চেষ্টা করব। তরুণাস্থির মধ্যকার পার্থক্য লিখে হচ্ছে অস্থি, আর এই সাইডে হচ্ছে তরুণাস্থি। জাস্ট একটা মিনিট, তোমাদেরকে আমি ব্যাক করছি অস্থি এবং তরুণাস্থির পার্থক্যটা লিখে। তোমাদের জন্য অস্থি এবং তরুণাস্থির মধ্যকার পার্থক্যটা মোটামুটি আমি লেখার চেষ্টা করেছি, কয়েকটা পয়েন্ট। এছাড়াও আরো কিছু জিনিস তোমাদের টেক্সট বুকে আছে, তোমরা পড়ে নেবে। প্রথমে হচ্ছে অস্থি কি? অস্থি হচ্ছে যোজক কলার রূপান্তরিত রূপ। আমি কিন্তু বলে দিয়েছি যোজক কলা কি, যেখানে মাতৃকা বা ম্যাট্রিক্সের পরিমাণ বেশি থাকবে, অর্থাৎ তরল পদার্থের পরিমাণটা বেশি থাকবে। আর এটা হচ্ছে যোজক কলার ভিন্ন রূপ, মানে হচ্ছে এখানে তরল পদার্থের চাইতে আমার কোষের সংখ্যাটা বেশি থাকবে। ভিন্ন রূপ, রূপান্তরিত রূপ মানে হচ্ছে জাস্ট সেম কিন্তু আরেকটা জিনিস। রূপান্তরিত রূপ, রূপান্তর হয়ে কিন্তু মেইন জিনিসটা একই থাকবে, অর্থাৎ কেমিক্যাল সাবস্টেন্সটা সেম থাকবে, জাস্ট ফিজিক্যাল চেঞ্জ হবে। এটাই হচ্ছে রূপান্তরিত রূপ। আর ভিন্ন রূপ মানে সম্পূর্ণ ভিন্ন হয়ে যাবে, অর্থাৎ তরল পদার্থের পরিমাণটা কমে যাবে। মাতৃকাতে তরল পদার্থ থাকবে কিন্তু কোষের পরিমাণটা এত বেশি থাকবে যে তোমার তরল পদার্থের পরিমাণটা কম মনে হবে। এটাই হচ্ছে ভিন্ন রূপ। নেক্সট হচ্ছে মাতৃকার পরিমাণ বেশি এবং কোষগুলো ছড়ানো থাকে, যেটা তোমাদেরকে আগে বলেছি যোজক কলাতে মাতৃকার পরিমাণ বেশি থাকবে আর কোষগুলো সেই মাতৃকার মধ্যে ছড়ানো থাকবে। আর তরুণাস্থির মধ্যে কোষগুলো কিভাবে থাকবে? একভাবে অথবা জোড়ায় জোড়ায় একটা গায়ে আরেকটা লেগে লেগে থাকবে, অর্থাৎ কোষের পরিমাণ যেহেতু বেশি এই জন্য হয় তারা এককভাবে অথবা জোড়ায় একজনের সাথে আরেকজন ঘন সন্নিবেশিত অবস্থায় থাকবে। অস্থির মধ্যে আমার কিছু কেমিক্যাল সাবস্টেন্স পাওয়া যায়, যেমন হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস ইত্যাদি, এগুলো পাওয়া যাবে। আর তরুণাস্থির মধ্যে কি থাকে? তরুণাস্থিতে থাকবে কি কন্ড্রিন নামক এক ধরনের শক্ত রাসায়নিক বস্তু। এছাড়া প্রোটোপ্লাজমও থাকবে, নিউক্লিয়াসও থাকবে। নিউক্লিয়াসের আকারটা কেমন হবে? নিউক্লিয়াসের আকারটা থাকবে তোমার গোলাকার। তরুণাস্থির মধ্যে নিউক্লিয়াসের আকারটা গোলাকার থাকবে। এই যে কন্ড্রিন নামক যে শক্ত বস্তুটা থাকবে, কন্ড্রিনের মধ্যে আমার একটা গহ্বর থাকবে। ওই গহ্বরটাকে বলা হচ্ছে কি ল্যাকুইনি। আমার কিন্তু 1 নম্বরের জন্য কোয়েশ্চেন আসতে পারে, জ্ঞানমূলক প্রশ্নের জন্য আসতে পারে যে ল্যাকুইনি কি। তো ল্যাকুইনি হচ্ছে তরুণাস্থির মধ্যে অবস্থিত কন্ড্রিন নামক যে শক্ত রাসায়নিক পদার্থ রয়েছে তার মধ্যকার গহ্বর। এটা কিন্তু আমাকে ক্লিয়ারলি এভাবে লিখতে হবে।
নেক্সট হচ্ছে অস্থি কোষকে কি বলা হয়? অস্টিওব্লাস্ট বলা হয়। আর তরুণাস্থি কোষকে বলা হয় কন্ড্রিওব্লাস্ট বা কন্ড্রোসাইট। আর অস্থি কোথায় পাওয়া যায়? আমাদের মোটামুটি পুরো শরীরে সব জায়গায় কিন্তু অস্থি ছড়াছড়ি, তরুণাস্থি খুব কমই পাওয়া যায়। তরুণাস্থি পাওয়া যায় হচ্ছে আমাদের কানের যে নরম অস্থিটা, পিনার যে অস্থিটা, সেটাকে বলা হচ্ছে তরুণাস্থি। এছাড়া আরো কিছু আছে, যেমন অস্থির মধ্যে তোমার 40 থেকে 50% পানি থাকে। আবার জৈব অজৈব বস্তু হিসেবে যদি চিন্তা করি, সেক্ষেত্রে অজৈব বস্তু থাকবে 40%, জৈব বস্তু থাকবে 60%। এই ধরনের কিছু লেখা তোমাদের বইয়ে আছে। অস্থি এবং তরুণাস্থির পার্থক্যটা খুব খুব ইম্পর্টেন্ট, তোমাদের প্রায় প্রতিবারই পরীক্ষায় আসে। তো এটা অবশ্যই তোমরা তুলে নিবে আর শিখে ফেলবে। আর তাছাড়া বইয়ে যে আরো কিছু আছে সেগুলো তোমরা পড়ে নিবে। এই হচ্ছে আমার অস্থি এবং তরুণাস্থির মধ্যে পার্থক্য। নেক্সট আছে কি? অস্থির সন্ধি। সন্ধি মানে কি? আমরা বাংলা সেকেন্ড পেপারেও পড়েছি। সন্ধি মানে হচ্ছে দুটো বর্ণের মিলন। তো যেমন হচ্ছে কি ইত্যাদি, ইতি এবং আদি, দুটি শব্দের মিলন বা দুটি বর্ণের মিলন, যেটাই হোক, সন্ধি মানে হচ্ছে মিলন। ঠিক তেমনি অস্থি সন্ধি। অস্থি সন্ধি বলতে কি বুঝি? অস্থির মিলনকে বুঝি। দুই বা ততোধিক অস্থি যদি একসাথে মিলিত হয়, যে জায়গাটাতে মিলিত হচ্ছে তাকে বলা হচ্ছে কি? অস্থি সন্ধি। আমাদের শরীরে এই অস্থি সন্ধিটাকে আমরা সাইনোভিয়াল অস্থি সন্ধি নামেও আখ্যায়িত করি। তোমাদের যদি অস্থি সন্ধির ডেফিনেশন লিখতে বলে, সেক্ষেত্রেও তোমরা যে ডেফিনেশনটা লিখবা বা যে সংজ্ঞাটা লিখবা, সাইনোভিয়াল অস্থি সন্ধির ক্ষেত্রে কি একই সংজ্ঞায় হবে। অর্থাৎ দুই বা ততোধিক অস্থির সংযোগস্থলকে বলা হচ্ছে অস্থি সন্ধি কিংবা সাইনোভিয়াল অস্থি সন্ধি। অস্থি সন্ধিকে কয় ভাগে ভাগ করা যায়? অস্থি সন্ধিকে হচ্ছে দুটি ভাগে ভাগ করা যায়। প্রথমত দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সরল অস্থি সন্ধি, আরেকটা হচ্ছে জটিল অস্থি সন্ধি। সরল অস্থি সন্ধি কি? যেখানে শুধুমাত্র দুটো অস্থি মিলন হবে, সেটা ওই জায়গাটাকে আমরা বলবো সরল অস্থি সন্ধি। আর জটিল অস্থি সন্ধি হচ্ছে যেখানে দুই বা ততোধিক, অর্থাৎ দুইয়ের অধিক অস্থি সন্ধি যখন এক জায়গায় এসে মিলিত হবে, তখন সেটাকে আমরা বলবো জটিল অস্থি সন্ধি। এছাড়াও আমাদের বইয়ে আরো কিছু অস্থি সন্ধি সম্পর্কে বলা হয়েছে। আমি এটা মুছে দিচ্ছি, ওই অস্থি সন্ধিগুলো লিখছি। তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে সাইনোভিয়াল অস্থি সন্ধিতে কি কি পাওয়া যায়। আমি যে বলেছি সরল অস্থি সন্ধি এবং জটিল অস্থি সন্ধি, এর মধ্যে সাইনোভিয়াল অস্থি সন্ধির মধ্যে আমার তিনটা অংশ আমি পাই। কি কি? তরুণাস্থিতে আবৃত অস্থি প্রান্ত। আমার যে অস্থির প্রান্তটা, এই যে এই একটা অস্থি আসলো, এই দিক থেকে আরেকটা অস্থি আসলো, দুটো অস্থি আসলো, এই যে প্রান্ত ভাগটা যে মিলিত হলো, এটা হচ্ছে কি থাকবে? অস্থি প্রান্ত কিসে আবৃত থাকবে? তরুণাস্থিতে থাকবে, অর্থাৎ ওই জায়গাটা নরম হবে। তারপর হচ্ছে সাইনোভিয়াল রস থাকবে, এটার ভিতরে সাইনোভিয়াল রস থাকবে। আর হচ্ছে অস্থিবন্ধনী বা লিগামেন্ট, এদেরকে আটকে রাখার জন্য আমার কি থাকবে? লিগামেন্ট থাকবে। এই তিনটে জিনিস সাইনোভিয়াল অস্থি সন্ধিতে আমরা পাবো। নেক্সট হচ্ছে সাইনোভিয়াল অস্থি সন্ধি তিন ধরনের। কি কি? নিশ্চল অস্থি সন্ধি, ঈষৎ সচল অস্থি সন্ধি, আর একটা হচ্ছে পূর্ণ সচল অস্থি সন্ধি। নিশ্চল আমরা এখান থেকে বুঝতে পারছি, নিশ্চল অস্থি সন্ধি বলতে কি বুঝি? মানে যেটাকে আমরা মুভ করতে পারবো না, অর্থাৎ নাড়াতে পারবো না, সেটাই হচ্ছে নিশ্চল অস্থি সন্ধি। যেমন হচ্ছে করটিকা। করটিকা কোনটা বলেছিলাম? এই যে মাথার যে কুলি অংশটা, এই অংশটা, এই অংশের মধ্যে যে অস্থিগুলো আছে সেগুলোকে কিন্তু আমি চাইলেও আমার হাতের আঙ্গুল যেমন আমি ভরতে পারছি, খুলতে পারছি, আমি এভাবে করে বাইন্ডিং করছি আবার খুলে ফেলছি, কিন্তু করটিকাকে আমি চাইলেও কি করতে পারবো না, কোনো ধরনের মুভমেন্ট করাতে পারবো না। এই জন্য করটিকা হচ্ছে নিশ্চল অস্থি সন্ধি। এরপর ঈষৎ সচল। ঈষৎ সচল বলতে কি বোঝো? ঈষৎ মানে হচ্ছে সামান্য, মানে কিছু অস্থি সন্ধি আছে যেগুলো আমাদের শরীরে সামান্য নড়াচড়া করতে সক্ষম, যে অস্থি সন্ধিগুলো, সেগুলোকে বলা হচ্ছে কি? ঈষৎ সচল অস্থি সন্ধি। যেমন হচ্ছে মেরুদণ্ডের অস্থি সন্ধি। আমাদের পেছনে যে কশেরুকা রয়েছে, মেরুদণ্ডের পার্টগুলো আমরা পড়েছিলাম, কশেরুকা, স্টার্নাম, পিউবিস, এই যে মেরুদণ্ডের অস্থি সন্ধিগুলো একটার সাথে লাগানো, ওই অস্থি সন্ধিগুলোকে আমরা বলছি ঈষৎ সচল, অর্থাৎ সামান্য মুভ করা যাবে। নেক্সট হচ্ছে কি? পূর্ণ সচল অস্থি সন্ধি। আমাদের শরীরে যে অস্থি সন্ধিগুলো পূর্ণভাবে সচলে সক্ষম, অর্থাৎ আমাদের ইচ্ছা মতো আমরা তাকে মুভ করাতে পারবো। যেমন হচ্ছে আমার আঙ্গুল, যেটা বলছি, আঙ্গুলটাকে আমি পুরোটাই কি করলাম? মুভ, বুঝে ফেললাম, আবার খুলে ফেললাম। তো এটা হচ্ছে আমি নিজের ইচ্ছা মতো সঞ্চালন করতে পারবো, সেটা হচ্ছে পূর্ণ সচল অস্থি সন্ধি। পূর্ণ সচল অস্থি সন্ধিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বল ও কঠোর সন্ধি, আর একটা হচ্ছে কি? কবজা সন্ধি। বল ও কঠোর সন্ধিটার এটার নামকরণ কেন করা হয়েছে? অর্থাৎ একটা কোটরের মধ্যে সে আবদ্ধ থাকবে, এই জন্য বল এবং কঠোর সন্ধি। একে আমি চাইলে কি করতে পারবো? নড়াচলা করতে সক্ষম। যেমন হচ্ছে কাঁধ এবং উরুর সন্ধি।
আমাদের যে কাঠটাকে আমি চাইলে কি করছি, বাঁকাতে পারছি। তো আমি যেটাকে আমি সঞ্চালন করতে পারবো সেটাই হচ্ছে পূর্ণ সঞ্চল। তো কাঁধ এবং উরুর সন্ধিটা হচ্ছে বল এবং পটুর সন্ধি। আর কবজা সন্ধির মধ্যে কি কি পড়ছে, হাতে কনুই হাঁটু, কবজা সন্ধি। কবজার দেয়ালের, আমরা যেমন দরজার মধ্যে যে কবজাটা থাকে, কবজা এই যে আঙ্গুলের মাঝে মাঝে কি আছে, একটা একটার সাথে লাগানোর জন্য কবজা হিসেবে ইউজ হচ্ছে। আমাদের দরজার মধ্যে যেমন হুক লাগানো থাকে, ঠিক তেমনি আমাদের হাতেও এই ধরনের কবজা রয়েছে। এই যে হাতের কনুই হাঁটু, যেটা বলেছিলাম হাঁটু কেড়ে বসলে যে অংশটা বের হয়ে থাকে, ওটাও কিন্তু একটা অস্থি সন্ধি, হাঁটু বা জানু। এটা হচ্ছে তোমার কবজা সন্ধির একটা উদাহরণ। তারপর আঙ্গুল তো বলাই হয়েছে। এই যে কনুই, কনুইটাকেও আমি কি করছি, মুভ করতে পারছি। তো হাতের কনুই, হাঁটু বা জানু এবং আঙ্গুল, এগুলো হচ্ছে আমার কবজা সন্ধির মধ্যে পড়ছে। এই হচ্ছে আমাদের সাইনোভিয়াল অস্থি সন্ধির উদাহরণ। আমি তোমাদের একটু দ্রুত পড়ালাম, আজকে আর পড়াচ্ছি না। তোমরা এই চ্যাপ্টারের মধ্যে আজকে যা যা পড়ালাম, যেমন কঙ্কালতন্ত্র কাকে বলে, কঙ্কালতন্ত্র, বহিঃকঙ্কাল এবং অন্তঃকঙ্কাল কি, মানব কঙ্কালের অংশগুলোর নাম হয়তো আসতে পারে যে তোমার টিবিও-ফিবুলার হাড়গুলোর নাম লিখো বা পায়ের হাড়গুলোর নাম লিখো। তারপর কঙ্কালতন্ত্র আমাদের শরীরে কি কি ভূমিকা পালন করছে, অস্থি এবং তরুণাস্থির মধ্যে পার্থক্য লিখো, লেগুইনি কি, তারপর ম্যাট্রিক্স কি, যোজক গলা কি, তারপর ধরো তোমার অস্থির মধ্যে কি কি রাসায়নিক পদার্থ সঞ্চিত থাকে, তারপর অস্থি সন্ধি কি, সাইনোভিয়াল অস্থি সন্ধি কয় ধরনের, বা লিস্টাল অস্থি সন্ধির উদাহরণ লিখো। তো আমাদের আজকের পড়ার মধ্যে কিন্তু খুঁটিনাটি অনেক কিছুই আছে। তো তোমরা ক্লাসটা ভালো করে করবে এবং এই জিনিসগুলো মেমোরাইজ করবে। নেক্সট ক্লাসে বাকি জিনিসগুলো এর পর থেকে লাস্ট পর্যন্ত পড়াবো ইনশাল্লাহ। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।